ঠিক 2 সপ্তাহ আগে 12ই এপ্রিলে একটি এপিসোড দিয়েছিলাম আমি। শিরোনাম ছিল ভবানীপুরে মমতা জিতবেন না, জিতলেও বাতিল হবে তার নির্বাচন। এই বাতিল হওয়ার কারণটাও বলেছিলাম যে তিনি তার অপরাধমূলক যে সমস্ত ফৌজদারি মামলা আছে তার বিরুদ্ধে তার বিবরণ তিনি দেননি, সুতরাং পরবর্তীকালে জিতলেও যদি তিনি যেতেন সেখানে মামলা হবে, সেই মামলা হলে তার নির্বাচন বাতিল হবে। আজকেও এপিসোড করছি ভবানীপুর নিয়ে, তবে আজকের শিরোনাম ভবানীপুরে মমতা নিশ্চিত হারছেন, একেবারে ফুল স্টপ। পরে কোনো যদি টদির গল্প নেই। এত নিশ্চিতভাবে বলছি কি করে যে মমতা হারবেন? তার কারণ প্রথমত 23 তারিখে প্রথম দফার ভোটে প্রায় 93% ভোটদান। উন্নয়ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে মানুষকে ভোটদান থেকে বিরত করতে পারেনি, বাড়িতে ফেরাতে পারেনি, এবং তার ফলে মানুষের ভোট দলের কর্মীদের দিয়ে দেওয়া যায়নি। কোনো ক্যামেরাও বুথের ভেতরের ছবি বাইরে আনতে পারেনি। ভয় কাটিয়ে মানুষ তাদের নিজেদের ভোট নিজেরাই দিয়েছে। এর ফলে তৃণমূল কংগ্রেস হারছে, এটা কেবল 4 মের অপেক্ষা, ঘোষণার অপেক্ষা। কিন্তু তৃণমূল কংগ্রেস হারছে আর মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন, এই দুটো এক নয়। দূরের কেন্দ্র নন্দীগ্রামে তার হার এক জিনিস ছিল, আর নিজের ঘরের কেন্দ্র ভবানীপুরে হেরে যাওয়া আর এক জিনিস। তাও আবার কার কাছে? না, দূর মেদিনীপুর থেকে আসা শুভেন্দু অধিকারীর কাছে, যার কাছে নন্দীগ্রামেও হেরেছিলেন তিনি। এই হার মমতা ব্যানার্জির এত দীর্ঘ বছরের অর্জিত সব লড়াইয়ের গৌরব গাথা এক লহমায় মুছে দিতে যথেষ্ট, যখন তিনি ভবানীপুরে হারবেন। 2 সপ্তাহ আগে মমতা জিতবেন না এ কথা সম্ভাবনার স্তরে রেখে বলেছিলাম। আজ বলছি সম্ভাবনা হিসেবে নয়, একদম নিশ্চিত বাস্তবতার নিরিখে। কি সেই বাস্তবতা? তাহলে একটা ভিডিও ক্লিপের একটু দেখাই। আমি অনুরোধ করব, এখানে যারা আমরা অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না, বাংলায় এই অসভ্যতা চলবে না। একটু সংবাদপত্রের মাধ্যমে সংবাদ মাধ্যমের ভাই বোনেরাও দেখুন, শুনুন। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি। এটা মিটিং আমার পক্ষে করা সম্ভব? বলুন তো, পারমিশন নিয়ে। এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that you see the attitude. সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। বিরোধী দল যাদের লাউড স্পিকারের মুখ মমতার মিটিংয়ের দিকে করে রেখে দেয়া,
যাদের সেই গোলমালের চোটে মমতা ব্যানার্জি তার ভাষণ দিতে পারলেন না, সেই দলটির নাম করেননি যদিও তিনি, তবে বোঝাই যায় উদ্দেশ্য বিজেপিকে বলছেন। মমতার স্ট্রিট কর্নার চলছিল, সেখানে মমতার মিটিং এর দিকে চলছিল, তারই কেন্দ্রে সেখানে মিটিং এর দিকে মাইকের মুখ রেখে এত জোরে চিৎকার করছিল বিজেপি যে মমতা তার ভাষণ দিতে পারছেন না। অথচ তিনি বলছেন তিনি পুলিশের পারমিশন নিয়ে মিটিং করছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার সেই মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার দলের নাম তৃণমূল কংগ্রেস, যার ভয়ে পুলিশ এই মানে আলমারির নিচে, টেবিলের নিচে লুকিয়ে পড়ে, ফাইল দিয়ে মুখ ঢাকে, সেই পুলিশের পারমিশন নিয়ে তিনি মিটিং করছিলেন। মিটিং এর কাছে পিঠে ভবানীপুর থানার পুলিশের উদ্দেশ্যে তিনি বললেন যে যাদের লাউড স্পিকার তার এই মিটিং ভেঙে দিচ্ছে, তাদের শব্দে তিনি বলতে পারছেন না, তিনি বিষয়টা দেখতে বললেন। পুলিশরা কেউ কিছু করলো কিনা সেটা এই ভিডিওতে নেই। তিনি বললেন ওদের মতো নিচে তিনি নামতে পারবেন না। হা হা হা, কথাটা শুনে প্রাণটা খুশি হয়ে গেল। তাই ওদের মতো নিচে নামতে পারবেন না, তাই তিনি ভাষণ বন্ধ করে দিলেন। তার আগে বললেন পরের দিন তিনি আর মিটিং নয়, মানে স্ট্রিট কর্নার নয়, তিনি মিছিল করে প্রচার করবেন এবং সেই সঙ্গে মিটিংয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বললেন আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য। এই ভিডিও লিঙ্কটি ফেক নয়, এটা ফেসবুকে পোস্ট করেছেন তিনি স্বয়ং। সুতরাং যে কথাগুলো শুনলেন সেটা মমতা নিজে বলেছেন, অস্বীকার করা বা এআই জেনারেটেড ভিডিও বলার কোনো জায়গা নেই। সুতরাং তিনি যা বলেছেন সেটার একটু বিশ্লেষণ বা ব্যবচ্ছেদ ওই সব ব্যবচ্ছেদের মতোই করা যাক, দেখা যাক কি পাওয়া যায়। প্রথমত, বিজেপির যে অমাইক মাইক নয়, লাউড স্পিকার, সেই লাউড স্পিকারের চিৎকারে মমতা ভাষণ থামাতে বাধ্য হলেন। সেই চিৎকারের বিন্দুমাত্র আওয়াজও খুঁজে পাওয়া গেল না তার কথার মধ্যে। তিনি যখন কথা থামিয়ে সেই আওয়াজটা শুনবার চেষ্টা করছেন, মাইকে কিন্তু কথা একটুও শোনা গেল না। ভীষণ চিৎকার হলে যার জন্য তিনি মিটিং ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, তার ছিটে ফোটা তো মমতার হাতের মাইক্রোফোনে ধরা পড়ার কথা অন্তত, কিন্তু কিছুই ধরা পড়ল না। এমনকি যে পুরুষ কণ্ঠটি কিছু কথা বললেন তার কথার মধ্যেও কোনো ব্যাঘাত নেই, বিজেপির লাউড স্পিকারের কোনো শব্দ সেখানে আসেনি। তবু বিরোধী দলের অত্যাচারের দোহাই দিয়ে তিনি বন্ধ করলেন ভাষণ। মঞ্চে মমতার পেছনে বসে থাকা টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা হতভম্ব হয়ে গেছেন। কারণ সত্যিই তো সেখানে অন্য কোনো দলের মাইকে মানে লাউড স্পিকারের কোনো আওয়াজই সেখানে যাচ্ছিল না। তাহলে সেই আওয়াজের দোহাই দিয়ে এই যে বন্ধ করলেন মমতা দেবী তার ভাষণ, এটা তারা বুঝে উঠতে পারছেন না যে কোথায় কি হয়ে গেল। দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী মিটিং করছেন, অথচ পুলিশ দেখা গেল না, পার্টি ক্যাডার নেই। ভাবা যায়? নিজের কেন্দ্রে স্ট্রিট কর্নার করছেন মুখ্যমন্ত্রী, অথচ তার সবার ব্যাঘাত ঘটছে, অথচ পুলিশ চুপ, পার্টি ক্যাডার চুপ। ভাবা যায় নির্বাচন কমিশন যে কোন গোড়া ধরে কাটা কেটেছে? কিছুই আন্দাজ করা যাচ্ছে। আসলে পুলিশ ক্যাডার এদের কিছুই করার নেই, কারণ বিরোধীদের লাউড স্পিকারের আওয়াজ থাকলে তো তারা থামাতে যাবে, সেরকম তো ছিল না কিছুই। তার মানে মুখ্যমন্ত্রী ভাষণ বন্ধ করার একটা বাহানা খুঁজছিলেন। নাটক করতে আর মিথ্যে কথা বলতে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামের জুড়ি নেই, আর সেটাই তিনি করলেন। এবার প্রশ্ন, কেন তিনি ভাষণ বন্ধ করলেন? এমনটা করলেন কেন তিনি? তাহলে আর একটা ছবি দেখাতে হয়। এই ছবি ওই মিটিং এর ছবি নয়, তবে একই দিনে একটু আগে তার আর এক পথসভার ছবি, ওই প্রায় একই অঞ্চলে ভবানীপুর কেন্দ্রের মধ্যেই। সাধারণভাবে
আজকাল মমতার ভাষণ দানের ছবি খুব প্রচারিত হয়, বিভিন্ন টিভি চ্যানেল, তার নিজের বিভিন্ন ফেসবুক, অমুক বুক তমুক বুক ইত্যাদি সব জায়গায় আসে, ইনস্টাগ্রাম সব জায়গায় আসে, কিন্তু তার সামনে বসে থাকা শ্রোতাদের ছবি আদৌ দেখানো হয় না। কারণ কারণ চেয়ারে চেয়ারে 6 লাখ থাকে সভা, কিন্তু চেয়ারে বসার লোক নেই। যে সভায় মমতা ভাষণ বন্ধ করে বিদায় নিলেন, তার ঠিক আগের মিটিং এর, সেটাও একটা স্ট্রিট কর্নার, তার ছবিটা একটু দেখুন। এই যে ছবিতে যেখানে তিনি ভাষণ বন্ধ করে চলে গেলেন, সেখানকার শ্রোতাদের ছবি আমার কাছে জোগাড় করা যায়নি, কিন্তু তার আগের মিটিং এর যে ছবি সেটা দেখুন, দেখলেই বুঝবেন যে কেন আজকাল স্ট্রিট কর্নার করতে মমতা দেবী আর রাজি হচ্ছেন না, মাঝপথে বন্ধ করে চলে আসতে হচ্ছে। দেখুন ছবি। लू का साथ लड़ाई करके हमको ये मीटिंग सब करने पड़ा। और चाहे बड़े जी हो, चाहे मानसम हो, चाहे खटमल्या हो, चाहे और कोई কি দেখলেন? মুখ্যমন্ত্রীর সভা, শ্রোতা দর্শক শূন্য। মানুষ তাকে কি চোখে দেখছে এখন সেটা বুঝতে এর পরেও কি গবেষণা করতে হয়? গবেষণার দরকার পড়ে? 29 তারিখে এর প্রতিফলন হবে ইভিএম এ। ভবানীপুরের ভোটার কি তাহলে ভোট কেন্দ্রে যাবে না? অবশ্যই যাবে। যাবে বিজেপির শুভেন্দু অধিকারীকে ভোট দিতে। মমতার জনপ্রিয়তা যখন প্রচন্ড বেগে নিম্নগামী, তখন শুভেন্দুর জনপ্রিয়তার গ্রাফ চড়চড় করে ওপরে উঠছে। গত 3 দশকেও এরকম ঘটনা ঘটেনি যে সরকার তার নিজস্ব ব্যয় পরিচালনা করবার জন্য ব্যাংক থেকে টাকা লোন করে চলছে। একটা সরকার প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলছে, এই সরকার কিভাবে চলবে? আজকে এই বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন, এটা নিয়ে এখন আর লুকোচুরির কিছু নেই। সবাই মোটামুটি জানেন যে কি ঘটছে বর্তমানে। এই গত মাসে, মার্চ মাসে, এই সরকার ব্যাংক থেকে লোন করেছে 20,233 কোটি টাকা। আজকে যখন কথা বলছি, এই যে পরশুদিন বৃহস্পতিবার 23শে এপ্রিল পর্যন্ত এই মাসে সরকার ব্যাংক থেকে লোন করেছে 49,000 কোটি টাকা। অর্থাৎ 3 মাস যেতে না যেতেই প্রায় 70,000 কোটি টাকা ক্রস করে গেছে এই সরকারের লোন। তাহলে কেন এরকম হচ্ছে? জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা একটি প্রশ্ন তুলেছিলেন এই ব্যাংক থেকে লোন নিয়ে সরকার চালানোর ব্যাপারে। তো সেখানে অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন যে এটা একটা ক্যারি ওভার ইফেক্ট। ডক্টর ইউনূসের আমলেই অর্থনীতি এভাবে লোন নির্ভর চলছিল এবং তারা আশা করছেন যে আগামী যে বাজেট আসবে, জুন মাসে যে বাজেট আসবে, সেখানে তারা এই ব্যাংক লোন নির্ভরতা কমাবেন। ডক্টর ইউনূস যে এই 17 মাস দেশ চালালেন, তিনি দেশটাকে 1,44,000 কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন। তার মানে এটাকে বলা হচ্ছে যে $12 বিলিয়ন, অর্থাৎ 1200 কোটি ডলার টাকার দেনা তিনি রেখে গেছেন। অথচ আমাদের ধারণা ছিল যে এই গ্লোবাল সেলিব্রিটি লোকটা আসলে বাংলাদেশে একেবারে মানে সোনায় সোহাগা, দুধের নহর বয়ে যাবে। শেখ হাসিনা খুব খারাপ ফ্যাসিস্ট, সো আমরা একটা ফেরেস্তা সম টাউটকে নিয়ে আসলাম, যাকে সাংবাদিক আনিস আলমগীর বলে বিশ্ব বাটপার। আমরাও দ্বিমত পোষণ করি না। তো এখন প্রশ্ন হলো যে এই যে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হচ্ছে ব্যাংক থেকে, এর সমস্যাটা কি? এর থেকে উত্তরণের পথ কি? আমি একটু পেছনে যাব। 2007 সালে একটা পৃথিবীতে একটা মহা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। এই জন্য সেই অর্থনৈতিক মন্দাটাকে বলা হয় যা গ্রেটেস্ট রিসেশন। এবং 2007 সালে শুরু হলেও এটা 2008-এর শেষে এবং 2009-এ এটা একদম প্রকট আকার ধারণ করে। এবং এটা শুরু হয়েছিল আমেরিকায় এই আবাসন খাত থেকে, রিয়েল এস্টেটে এই যে
বাড়িগুলোকে ওভার প্রাইস শো করে অতিরিক্ত লোন দিচ্ছে এবং এক সময় কলাপস করছে, এবং আমেরিকার একটা খুব বড় বিনিয়োগ ব্যাংক কলাপস করে গিয়েছিল সেই সময়। তো 2009 সালের শুরুতেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা নিয়েছিলেন। তিনি এমন সময় ক্ষমতা নিয়েছিলেন যখন দেশে বিদ্যুৎ উৎপাদন খুবই কম, প্রয়োজনের তুলনায় দেশ লোডশেডিং এ ডুবে থাকে, যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ডেফিনেটলি বাংলাদেশ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গা থেকে ক্ষমতা নিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকে একটা ইমার্জিং ইকোনমিক ফোর্স হিসেবে এস্টাবলিশ করেছিলেন। আমরা তো ভুলে যাই, আজকে যারা জেনজি তারা হয়তো তখন ছোট বাচ্চা, তাদের অনেক কিছু জানার কথা না, এই জন্য একটু আবার মনে করিয়ে দিলাম যে একটি বিশ্ব বিপর্যস্ত অর্থনীতির মুখে দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশকে একদম ইউটার্ন করিয়েছিলেন। মানে একদিকে বিশ্ব ঢুকছে আর একদিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিভাবে শেখ হাসিনা এটা করেছিলেন এটা কিন্তু ওপেন বুক। এটা এখন চাইলে বর্তমান সরকারও দে ক্যান গো ব্যাক। কিন্তু বর্তমান সরকার কি করতেছে? বর্তমান সরকার এই অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় একটা পরামর্শক কমিটি করেছে 30 বা 35 জন অর্থনীতিবিদ নিয়ে, যে তারা এই অবস্থায় সরকারকে উত্তরণের একটা পথ দেখাবে। সেই 35 জনের মধ্যে একটা নাম দেখে আমি খুবই বিস্মিত হয়েছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কে? তিনি তো সদ্য ব্যর্থতম ডক্টর ইউনূস সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তো তিনিও নিজে যখন অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তখন আমাদের অর্থনীতি একদম হুড়মুড় করে ভেঙে পড়েছে। তো সেই ব্যর্থতার যিনি নেতৃত্ব দিয়েছেন সেই লোকটাকে আপনি এখন নিয়ে আসতেছেন, তার পরামর্শ নিয়ে আপনি বর্তমানের ইকোনমিক ক্রাইসিস থেকে উত্তরণ ঘটাবেন। এটা এটা কেমন একটা কথা হইলো, তাই না? শেখ হাসিনা কি করেছিলেন সেটা একটু জানার চেষ্টা করেন। শেখ হাসিনা তার একটা প্ল্যান ছিল। তিনি যখন বিরোধী দলে ছিলেন, সেই 94-95 সালের কথা, তখন থেকেই তিনি কিন্তু এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি কোন পথে এগুলো সব প্ল্যান করেছিল। বিএনপির কি প্ল্যান ছিল? বিএনপি তো যা দেখছে যে ডক্টর ইউনূস কোন দিকে নিয়ে যাচ্ছে, এর থেকে উত্তরণে বিএনপির কি আদৌ কোনো প্ল্যান ছিল? তাদের উপদেষ্টা, তাদের মন্ত্রীদের চাপাবাজি, অসত্য ভাষণ, ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেন সেগুলো একদম ভিত্তিহীন। আমি সরি টু সে, সেগুলো মিথ্যে। তিনি বলেন দেশের উন্নয়ন, এই যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে গত 15 বছরে, হুইচ ইজ অ্যাবসলিউটলি এ লাই। তো এই মিথ্যেগুলো দিয়ে কি বর্তমানে এই অর্থনৈতিক ক্রাইসিস ওভারকাম করা যাবে? দেশের এই অর্থনৈতিক এই বিপর্যয়ের মুখে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের যে কিস্তি ছাড় করবার কথা ছিল, যেটা শেখ হাসিনার আমলে তারা একটা চুক্তি করেছিল, এবং শেখ হাসিনার আমলে সব কিস্তি কিন্তু ছাড় দিয়েছে, কিন্তু এখন তারা সেটা ছাড় করতে রাজি না। এটা কেন? কেন আইএমএফ যে রেজিম চেঞ্জ করলেন, যাদের কথায় নেচে, যে ইউনূস যাদের পুতুল, সেই দেশের প্রতিষ্ঠান বলা যায়, আইএমএফ কেন আপনাকে আপনার লোনের কিস্তি দিচ্ছে না? একদম ক্লিয়ার, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনার সেই লোন পরিশোধের সক্ষমতা কমে গেছে, দুর্বল বা অলমোস্ট নীল। তো আপনাকে কে টাকা ধার দিবে জেনে শুনে যে এই টাকাটা আপনি ফেরত দিতে পারবেন না? শেখ হাসিনাকে তারা টাকা দিত কারণ তারা জানতো যে তার সরকারের সেই সক্ষমতা আছে, কিন্তু বিএনপি অনেক দেন দরবার করেছে ওয়াশিংটনে গিয়ে, কিন্তু তারা আইএমএফ এর মন এখন পর্যন্ত গলাতে পারেনি। এখন বলছে আইএমএফ যে শর্তগুলো দিচ্ছে সেগুলো খুবই কঠিন। তো আইএমএফ এর কাছে টাকা না পেলে কোথায় পাবে? যেটা বললাম যে ইউনূস যে দেনা রেখে গেছে, ইউনূস তো সবসময় বলতো যে আমি রিজার্ভ বাড়িয়েছি $30 বিলিয়ন। আরে বেটা, তুই তো $12 বিলিয়ন বাকি রেখে আসছিস মার্কেটে, ওইটা দিলেই তো দাম করে 30 থেকে 12 কমে 18 হয়ে যায়। তো এখন যেহেতু ইউনূসের কথা আমরা বিশ্বাস করি, আমাদের যে আল্লাহ একটা মস্তিষ্ক দিছে, সেই মস্তিষ্ক দিয়ে আমাদের যুক্তি নির্ভর কথাবার্তা বলতে হয়, সেটা আমরা খুব একটা করি বলে আমার অন্তত মনে হয়নি কখনো। তখন আইএমএফ যখন টাকা না দেবে, তখন সরকার বলছে আমাদের যে সব উন্নয়ন সহযোগী আছে, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্যরা, তাদের কাছে আমরা $2 বিলিয়ন ধার চাইবো। কিন্তু আইএমএফ যখন না বলে, তখন অন্যান্য উন্নয়ন সহযোগীরা আপনাকে ধার দেবে, অন্তত আমার অভিজ্ঞতা সেটা বলে না। একটু পদ্মা সেতুর কথা বলতে চাই, যে পদ্মা সেতু একসময় জাইকা, জাপানের যে ডোনার এজেন্সি,
জাপানি সরকারের এজেন্সি এটা। জাইকা কিন্তু পদ্মা সেতুকে লোন দিতে চেয়েছিল, যে পদ্মা সেতু অর্থায়ন, কিন্তু তখন আমাদের কেউ কেউ বলেছিল যে না, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকাটা নেব, এবং সেই কিন্তু আমরা একটা পলিটিক্সে পা দিয়েছিলাম। না হলে জাইকার কাছ থেকে লোন নিয়ে আমরা পদ্মা সেতুটা করতে পারি। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনারা জানেন যে পদ্মা সেতুর লোন নিয়ে খুব ঝামেলা হলো, তারা দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুললো, যেটা পরবর্তীতে কানাডার কোর্টে প্রমাণিত হয়েছে যে সেটা অসত্য। যাই হোক, ওয়ার্ল্ড ব্যাংক এই ডক্টর ইনুস এবং তার সাঙ্গপাঙ্গদের সাথে মিলে এই পদ্মা সেতু যেন না হয়, সে কারণেই তারা লোনটা আলটিমেটলি দেয়নি, এবং তারা মনে করেছিল উইদাউট ওয়ার্ল্ড ব্যাংক লোন শেখ হাসিনা হয়তো পদ্মা সেতু করতে পারবে না। তো যখন ওয়ার্ল্ড ব্যাংক লোন দিল না, তখন অন্য অন্য সহযোগী সংস্থার কাছে লোন চাওয়া হলো, কিন্তু কেউ দেয় নাই, কারণ দে আর অল রিলেটেড। তখন জাইকার কাছে ফিরে গেল সরকার, কিন্তু জাইকাও রাজি হয়নি। জাইকা বলেছে যে না, যেহেতু একবার ওয়ার্ল্ড ব্যাংক না করেছে, আমরা এই ডার্টি পলিটিক্সে ইনভলভ হব না। সো দিস ইজ হাউ এদের নেটওয়ার্কটা কাজ করে। তো সরকার ইজ ইন ডিপ শিট। এই যে এত জুলাই জুলাই করেন, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কত মানে যারে তারে ভাতা দিলেন, টাকা দিলেন, এখন যেসব জুলাই যোদ্ধা হতো নাকি, তাদের যে মাসিক পেমেন্ট সেটা দেওয়ার মতো টাকা তাদের কাছে নাই। এখন এদিকে জুলাই যোদ্ধারা তারাও ক্ষুব্ধ, তারা পারলে এরে মারে ওরে মপ করে। তো জুলাই যোদ্ধা নিয়েও খুব একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এখন আপনি যে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, ব্যাংক তো বেসিক্যালি প্রাইভেট সেক্টরের যারা ব্যবসা করেন, শিল্প কারখানা করেন, তাদের লোন দেয়, এবং ব্যাংক তাদের কাছে একটা হাই ইন্টারেস্ট পায়। কিন্তু যখন সরকার সেই টাকাটা নিয়ে নিচ্ছে, ব্যাংকের মূলধন তো আনলিমিটেড না, এবং খবর পেলাম বাংলাদেশ ব্যাংক নাকি সমানে টাকা ছাপায় যাচ্ছে। তো একদিকে আপনি প্রাইভেট সেক্টরের গ্রোথটাকে ক্ষতিগ্রস্ত করছেন, টাকা আপনি সরকার হিসেবে নিজেই লোন নিচ্ছেন, আপনি যে সুদের লোন নিচ্ছেন সেটা প্রাইভেট সেক্টরকে দেওয়া সুদের চাইতে সাধারণত কম। তার মানে ব্যাংকের ইনকামও কমে যাচ্ছে, তার মানে ওভারঅল আমাদের ইকোনমিটা উইক হয়ে যাচ্ছে। এদিকে এই অবস্থায় জিনিসপত্রের দাম নাকি খুব বাড়ে। ইকোনমিক্স এর সূত্র বলে এই অবস্থায় মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এগুলো সব ঘটনা ঘটে। এই যে বাংলাদেশের টাকার মান কমে গেছে, শেখ হাসিনা সরকারের আমলে আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি যদি সেটা রেখে দেন, তো সেইটা এখন হয়ে গেছে 46 টাকার সমান। তো এই অবস্থায়, এই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে আমি জানি না যে বর্তমান সরকার কিভাবে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসবেন, বা আদৌ বেরিয়ে আসতে পারবেন কিনা। অনেকেই আশঙ্কা করছেন যে দেশে দুর্ভিক্ষের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং এই সরকার এখন কোনো দক্ষতা মনসিয়ানা দেখাতে পারেনি। বলছে যে কেবল তো ক্ষমতা নিল 2 মাস, কিন্তু সিন্স দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। যদিও তারেক রহমান 25শে ডিসেম্বর জনসভায় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। জনসভায় অনেক কিছু বলা যায়, কিন্তু যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়, তখন আসলে আপনি একটা বাস্তব পরীক্ষার মুখোমুখি হন। সেই অবস্থায় দেখা যাক কি হয়। বাংলাদেশ যেভাবে তেতে উঠছে, এবং এই সরকার যেভাবে কোনো পরিকল্পনা নেই, শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে, চাপাবাজির উপর দিয়ে সরকার পরিচালনা করছে, এবং মর্নিং শোজ দ্য ডে যদি সত্যি হয়, তাহলে 2 মাসই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে এই সরকার সফলভাবে দেশ পরিচালনা করবার জন্য আসেনি, বা সেই দক্ষতা, সেই সক্ষমতা তাদের নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।